ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য ভারত থেকে রয়ের একটি স্পেশাল গ্রুপ ঢাকায় এসেছে। যে কোনো উপায়ে ডাকসু নির্বাচন বন্ধ করা এখন ভারত এবং আওয়ামী লীগের টার্গেট। উনি আমাকে কালকে জানালেন, নায়েব ভাই, আমি আমার মেয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম, বাসায় আসার পর জিজ্ঞাসা করলাম যে তুমি তো নতুন ভোটার, তা আমি তো আর বলতে পারি না তুমি কাকে ভোট দিবা, এটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো তুমি শুধু আমাকে একটু বলো যে ডাকসু নির্বাচনে মানে রাজনীতির বাতাস আমার সাথে একটু শেয়ার করো, বাতাস কেমন, কোন দিকে যাচ্ছে। মেয়ে যেটা বলেছে যে বাবা, ছাত্র শিবির শুধু জয়লাভ করবে না, ছাত্র শিবির এত বিশাল জয়লাভ করবে, বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করবে যে তার ধারের কাছেও কেউ থাকবে না। এটা মেয়ের ভাষ্য। আমি আবার ডাকসু নির্বাচনকে বন্ধ করে দিতে, বন্ডুল করতে ভারত থেকে একটি বিশেষ ফোর্স নাকি বাংলাদেশে এসেছে। দর্শক, এই কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আলোচনা করেছেন একজন, আলোচনা শুনে বুঝতে পারবেন যে আসলেও কি এটা বাস্তবসম্মত কিনা। পাশাপাশি শিবিরের বিরুদ্ধে এবং ছাত্রদলকে ভোট দেওয়ার জন্য ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন অভিভাবককে চাপ দেওয়া হচ্ছে, এই অভিযোগ উঠেছে এবং এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। অর্থাৎ এই নির্বাচন বন্ধ করে দেওয়ার পিছনে একটাই উদ্দেশ্য, যাতে করে জামাত শিবির কখনোই ক্ষমতা নিতে না পারে। চলুন আমরা দেখবো, এবার কথা বলবো। দেওয়ার জন্য ভারত থেকে রয়ের ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য ভারত থেকে রয়ের একটি স্পেশাল গ্রুপ ঢাকায় এসেছে। যে কোনো উপায়ে ডাকসু নির্বাচন বন্ধ করা এখন ভারত এবং আওয়ামী লীগের টার্গেট। যদি ডাকসুতে ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হয়ে যায়, তাহলে ভারতের জন্য এবং আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে দাঁড়াতে গিয়ে অসুবিধা হবে, সেটা তারা ভেবে এখন ভারত এবং আওয়ামী লীগ যে কোনো উপায়ে ডাকসু নির্বাচনটা বন্ধ করাটাই এখন তারা চাচ্ছে। কিন্তু এখানে ছাত্রদল এবং বিএনপি নমনীয় থাকলেও যে নির্বাচন হোক এবং গণতান্ত্রিক উপায়ে যারা পাশ করবে তাদেরকে আমরা বিজয়ী হিসাবে দেখব। কিন্তু ভারত এখন কিছুতেই জাতীয় পার্টিকে দিয়ে, আওয়ামী লীগকে দিয়ে এই নির্বাচনটা যাতে না হতে পারে, হলেই এখানে ছাত্র শিবিরের একটা বিশাল ব্যবধানের বিজয় দেখছে ভারত। ভারত দেখতে পাচ্ছে যে এখানে প্রেডিকশন যেতগুলা হয়েছে সবগুলা প্রেডিকশনে ছাত্র শিবির বিপুল ভোটে এগিয়ে আছে। যদি ছাত্রদল পূর্ণ প্যানেলে পাশ করত, তাহলে ভারতের এতটা মাথা নষ্ট হতো না যে ছাত্রলীগের পরে ছাত্রদল বা আওয়ামী লীগের পরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, এতে করে তারা একটা ম্যানেজ করে নিতে পারতেন। কিন্তু ম্যানেজ করতে পারবেন না, জন্মসূত্রে যাদের সাথে শত্রুতা, সেটা হলো ছাত্র শিবির বা তাদের মূল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। তাই জামাত ইসলামীর প্রচুর শক্তি অর্জন হয়ে যাবে ডাকসুতে নির্বাচনটা হয়ে গেলেই। কারণ সাদিক কাইয়ুমদের নির্বাচনী প্রেডিকশনটা, প্রত্যেকটা নির্বাচনী প্রেডিকশন যারা করছেন, যারা জরিপ করেছেন, প্রত্যেকটা জরিপ থেকেই সাদিক কাইয়ুমরা এগিয়ে আছে। এই কারণে যে কোনো উপায়ে নির্বাচনটা বানচাল করাটাই এখন ভারত আদা জল খেয়ে নেমেছে, সাথে আওয়ামী লীগ আদা জল খেয়ে নেমেছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে, যেই অনুরোধগুলো আমরা অতীতে করেছি, আপনারা রেখেছেন, 5ই আগস্ট পর্যন্ত আপনারা ঘটিয়েছেন, আমরা অনুরোধ করেছি। আজকে প্রবাসী যারা কথা বলে, ডক্টর কনক সারোয়ার, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডক্টর পিনাকি ভট্টাচার্য, প্রত্যেকেই ডাকসুর প্রেডিকশন দিচ্ছে সাদিক কাইয়ুমরা ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হচ্ছে। আর এই পূর্ণ প্যানেল বিজয়ীর পিছনে সবার প্রেডিকশন হলো ভারতের বিরুদ্ধে একটি শক্তিশালী ছাত্র সমাজ গড়ে উঠবে বাংলাদেশে, যেটা গড়ে উঠেছিল 5ই আগস্টে গত বছর বিজয়ী এনেছে। বিজয়ীটা আনার পরে যে একটা সম্পর্কের ফাটল তৈরি হয়েছিল, সেই সম্পর্কের ফাটল থেকে নেতৃত্বটা একটি জায়গায় যাওয়া দরকার, যে একক একটি নেতৃত্বে যাতে করে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে, সেটা পারবে ডাকসু। আর এই ডাকসুতে পূর্ণ প্যানেলে যদি সাদিক কাইয়ুমদের ছাত্র শিবিরের প্যানেলটা বিজয়ী হয়, তখন সারা বাংলাদেশ আবার 5ই আগস্টের মতো ছাত্র সমাজের ভিতরে ঐক্যটা, মানে একেবারে দৃঢ়ভাবে ঐক্যভাবে থাকাটা ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটা সম্ভব হবে বলে
আমরা প্রত্যেকে মনে করছি। অন্যদেরকে যেরকমটা গুণে ধরাতে পারবে, ছাত্র শিবিরের ভিতরে গুণে ধরাতে পারবে না, এবং তাদের অতীত ইতিহাসও বলে না যে তাদের মূল টার্গেটটা নষ্ট করতে পারবে। ছাত্র শিবির ভারত বিরোধী ছিল, ভারত বিরোধী থাকবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ভারত বিরোধী ফোর্সটাই শক্তিশালী থাকা লাগবে, নতুবা আমাদেরকে আবারও ভারত একটি যেনতেন নির্বাচনের মাধ্যমে গিলে খাওয়ার জন্য স্বপ্ন দেখছে। কেটিভি 24 কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায়। দর্শক, আজকেও হয়তো বলবেন যে আপনার কাছে কি প্রতিদিন ওহী আসে যে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল জয়লাভ করছে? আসলে ওহী তো আপনারাই নাজিল করে দেন। মানে দেখুন, একটা দল কতটা দেউলিয়া হলে এতটা নিচে নামতে পারে, বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনাদের নেতারা, মানে আমি বিএনপির নেতাকর্মী সমর্থক যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের নেতারা যখন মঞ্চে মাইক্রোফোন হাতে নেয়, হাতে নিয়ে মানে 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট, 5 মিনিট যাই বলি, যে বক্তব্যটা তারা দেন, এই বক্তব্যের মধ্যে 90% বা 80% সেন্টেন্স থাকে জামাত শিবির নিয়ে। অথচ সেখানে আপনারা কি বলেন? আপনাদের দলের নেতারা কি বলেন? বলেন যে আরে বাংলাদেশের সকল ইসলামী দল জোট হলেও 10%-এর বেশি ভোট পাবে না। জামাত একা একা নির্বাচন করলে 2-1টা আসন পাইলেও পাইতে পারে। কেউ কেউ আবার একটু বাড়িয়ে বলেন ম্যাক্সিমাম 10টা পাইতে পারে। আর কেউ কেউ তো এতটা তুচ্ছতাচ্ছিল্য করে বলে যে ভবিষ্যতে কোনো নির্বাচনে জামাত এককভাবে নির্বাচন করলে 1টা আসনও পাবে না। তো যে দলের আসলে মানে কোনো গুরুত্ব নেই, এতটা গুরুত্বহীন একটা দল, অথচ আপনারা বক্তব্য দিতে গেলে 10 মিনিটের বক্তব্যের মধ্যে 8 মিনিটই আপনারা জামাত শিবিরের জিকির করেন। আপনাদের মুখ থেকে কথাগুলো বের হয় না আপনাদের মুখে মানে অতীতের ক্যাসেট বাজে, সেটা আমরা বুঝে উঠতে পারি না, কারণ একই ঢোল পিটান, একই ক্যাসেট বাজতে থাকে। অথচ আবার বলেন যে সকল ইসলামী দল জোট করে নির্বাচন করলেও ম্যাক্সিমাম 10% ভোট পাবে। তো যারা এতটা গুরুত্বহীন, বক্তব্যের মাঝে তারাই কেন 80% স্থান পায়? আবার আপনাদের যারা নব্য বুদ্ধিজীবী, এই যে আমাদের যুক্তরাষ্ট্রে, আপনারা আবার জানেন কিনা, মানে ডাকসু নির্বাচনের মানে ডাকসুর যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কিন্তু নিউ ইয়র্কে থাকেন। উনি অলরেডি ডাকসু নির্বাচনের ফলাফল 50% ঘোষণা করে ফেলেছেন। মানে আমি গতকালকের আলোচনায় বলেছি। তো তারাই বলেছেন যে, মানে তারাই বলতে উনি আর ফাহাম আব্দুল সালাম। তো এই নিউ ইয়র্কে যিনি ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার আছেন, অলরেডি আংশিক ফলাফল ঘোষণা করেছেন। তো তিনি কি বলেছেন? ডাকসু নির্বাচনে শিবিরের যে প্যানেল, মানে 3 নাম্বার হওয়াটা তাদের জন্য খুব কঠিন হবে, 4র্থ হবে, এটা একেবারে দিবালোকের মতো পরিষ্কার। তার মানে ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল 4 নম্বরে অথবা 3 নম্বরে থাকবে। তো এতটা গুরুত্বহীন একটা প্যানেল, সেই প্যানেলের তো জয়লাভের কোনো সম্ভাবনা নেই। 3 নাম্বার হবে কিনা সেটা নিয়ে আপনাদের নব্য বুদ্ধিজীবীদের সন্দেহ। আপনাদের নব্য বুদ্ধিজীবীরা প্রধান নির্বাচন কমিশনারের কাজটা করে দিচ্ছেন। তো সেই দল ঠেকাতে গতকালকে আমি আমার আলোচনায় বলেছিলাম যে শিবিরের বিজয় ঠেকাতে মরিয়া ছাত্র দল। কিন্তু আজকে সারাদিন যা দেখলাম, মানে মনে হলো যেন
আমার মাথায় আকাশ আকাশ ভেঙে পড়েছে। আজকে সারাদিনে যা দেখলাম, শিবিরের বিজয় ঠেকাতে গোটা বিএনপি মাজায় গামছা বেঁধে মাঠে নেমেছে। মানে আমি প্রথমেই যেটা বললাম যে একটা দল কতটা দেউলিয়া হলে এতটা নিচে নামতে পারে। তারা কিন্তু আবার আমাদেরকে গণতন্ত্রের সবক দেয়, আমাদেরকে গণতন্ত্র শিখায়। হ্যাঁ, তারা গণমানুষের দল, তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মানে এগুলো জিকির। জিয়াউর রহমান তাদের আদর্শ, জিয়াউর রহমানের আদর্শের সিটে ফোঁটাও বিএনপি যুবদল ছাত্র দলে নাই। আমাদেরকে তারা গণতন্ত্রের সবক দেয়, অথচ কতটা নিচেই নেমেছে যে ডাকসু নির্বাচনের যে নির্বাচনী আচরণবিধি, সেখানে উল্লেখ আছে ডাকসু নির্বাচনের ক্যাম্পেইনের জন্য, প্রচার প্রচারণার জন্য ডাকসুর যারা প্রার্থী বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে, এরা ছাড়া অন্য কেউই কোনো দলের পক্ষে প্রচার প্রচারণা চালাইতে পারবে না। এটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন, কোট আনকোট। সেখানে আমরা প্রথমে দেখলাম বহিরাগত ছাত্র, ঢাকা কলেজের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র দলের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে, লিফলেট বিতরণ করছে, আপনারা দেখেছেন ওটা। তারপরেও একজন ছাত্র, সে ঢাকা কলেজেই পড়ুক আর যেখানেই পড়ুক, ছাত্র দলকে পছন্দ করে বা ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত আছে, সেই ছেলেটা ডাকসুতে ছাত্র দলের প্যানেলকে সহযোগিতা করতে আসছে। ছাত্র মানুষ ভুল করতেই পারে, আমরা এটা নিয়ে কথা বলি নাই। কিন্তু আজকে এই বুড়ো মানুষগুলো যা করলো, আপনি চিন্তা করেন, চিন্তা করুন আপনি কতটাই নিচেই নেমেছে বিএনপি। এখন বুঝার চেষ্টা করেন যে আগামী জাতীয় নির্বাচন কেমন হবে। রুমিন ফারহানা সত্য কথাটাই বলেছেন, জাতীয় নির্বাচনে কি হবে বুঝে দেখেন। ডাকসু নির্বাচন নিয়ে বিএনপি যতটা নিচেই নেমেছে, জাতীয় নির্বাচনে তারা কতটা নিচেই নামবে, সেই নিচটা কত নিচে এটা আমাদের জানা নেই। স্বৈরাচার হাসিনার সাজানো প্রশাসন, এই প্রশাসনকে দিয়ে জাতীয় নির্বাচনে নো ম্যাটার হোয়াট নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করবেই করবে বিএনপি। এরা শুধু মুখে বলে যে ইসলামী দলগুলো সব একজোট হলেও 10%-এর বেশি ভোট পাবে না। এটা হলো তাদের এক ধরনের পলিসি আর কি, মানে মানুষের আই ওয়াশ করার জন্য এটা তাদের একটা পলিসি। কিন্তু বাস্তবতা হলো তারা ইসলামপন্থীদের অনেক গুরুত্ব দেয়, এটাই তার প্রমাণ। কত ন্যারেটিভ সামনে আনা হয়েছে না, কত ক্যাসেট আমরা একের পর এক শুনতেছি। এই যে গুপ্ত শিবির, কত স্লোগান, হ্যাঁ তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম পাকিস্তানি, হ্যাঁ তুমিও জানো আমিও জানি, জামাত শিবির পাকিস্তানি। আর ছাত্র দলের জিকির হলো গুপ্ত শিবির। সবসময় মনে রাখবেন, একটা আদর্শকে মোকাবেলা করতে হলে, একটা আদর্শকে পরাজিত করতে হলে আরেকটা আদর্শ লাগে। শিবিরের যে আদর্শ, আপনি দেখেন শিবিরের যে সম্পদগুলি, এখন এই যে কি বলে শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির শিবিরের প্রোডাক্ট। যখন টকশোতে কথা বলে দেখবেন রাইফেলের গুলি মুখ দিয়ে বের হচ্ছে, একেবারে ঠান্ডা মাথায়, হাতু নাড়ে না, পাউ নাড়ে না, শরীর নড়ে না, কিন্তু এই যে এরকম হাতটা দিয়ে বসে আছে সুপার উপরে, এভাবেই কিন্তু তার হাত থাকে, হাত এরকমও হয় না এরকম হয় না, বসে থাকে ঠান্ডা মাথায়, রাইফেলের গুলির মতো মুখ দিয়ে কথা বের হচ্ছে। ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট শিশির মনির। আপনি দেখেন ডক্টর মির্জা গালিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি। এগুলো
মানে শুধু রাজনীতিবিদ না, এরা এরা একাধারে শিক্ষাবিদ, একাডেমিশিয়ান, আবার একই সাথে আবার পলিটিশিয়ান, আবার একই সাথে বুদ্ধিজীবী, আবার একই সাথে আইনজীবী। দেখেন কতগুলো গুণ। আপনি সেই ছাত্র শিবিরকে গুপ্ত শিবির বলে বাংলার মাটি থেকে মুছে ফেলতে চান? আপনি সেই ছাত্র শিবিরকে এই দুই একটা নোংরা স্লোগান দিয়ে বাংলার মাটি থেকে মুছে ফেলতে চান? এতই সহজ। ছাত্র শিবির একটা আদর্শের নাম। এই আদর্শকে মুছে ফেলতে হলে আরেকটা আদর্শ লাগবে। যাদের আদর্শ নাই তারাই এ সমস্ত স্লোগান দেয়। একটা দুইটা শিবির ধরে ধরে জবাই কর, শুনে রাখ রাজাকার, দেশটা মোদের বাপদাদার, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় বললেই হলো? এই দুই তিনটা স্লোগান দিয়ে আপনি জামাতে ইসলামী শিবিরের মতো আদর্শকে মুছে ফেলতে চান, বাংলা থেকে বিতাড়িত করতে চান? ইজ ইট পসিবল? এটা সম্ভব নয় বলেই আপনারা এতটা নিচেই নেমেছেন। কতগুলো জরিপ, এই জরিপগুলো তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে এই যে নিউ ইয়র্কের সুবিধাবাদী, বীর শ্রেষ্ঠ সুবিধাবাদী, ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শাহেদ আলম। এতগুলো জরিপ, সোশ্যাল মিডিয়ার জরিপ, মিডিয়ার জরিপ, আন্তর্জাতিক সংস্থার জরিপ, এ সমস্ত ওনাদের কাছে কিছুই না। মানে ওনারা যেটা বলবে সেটাই, ওইটাই হবে। তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। যে শিবির 4 নম্বরে যাবে, যে শিবির 3 নম্বরেও হতে পারবে না, সেই শিবিরের বিজয় ঠেকাতে এতটা নিচে নামতে হবে? যে শিবির গুরুত্বহীন, এই শিবির যে আসলেই গুরুত্বপূর্ণ, শিবিরের যে বিজয় হচ্ছে এটাই তার প্রমাণ। শিবির যে বেরিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, এটাই তার প্রমাণ। কতটা নিচেই নেমেছেন আপনারা চিন্তা করা যায়। যদিও দেখলাম যে ছাত্র দলের একজন নেতাকে বহিষ্কার করা হয়েছে এই কারণে। আচ্ছা, এখন বিষয়টা বুঝার চেষ্টা করেন। ক্রিয়েটিভিটি, ইন্টেলেকচুয়ালিটি, তারপরে মানে এই যে ন্যারেটিভ বয়ান তৈরি করা, ন্যারেটিভ তৈরি করা, এই জ্ঞানগুলো, এই ক্ষমতাগুলো, এই দক্ষতাগুলো না থাকলে আপনি পদে পদে হুঁচট খাবেন। আপনারা যা করেছেন, যদিও কিছুটা ভালো রেজাল্ট করতো আবিদ কিছুটা হলেও ভালো রেজাল্ট করত, সেই ভালো রেজাল্ট করার সম্ভাবনাটাও আপনারা শেষ করে দিলেন। আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের কাছে মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তারা এখনো মায়ের বুকের দুধ খায়, তারা এখনো ফেডার খায়? আপনাদের কাছে আসলে তাই মনে হয়? আপনি তার পরিবারের কাছে গেছেন, পরিবারকে চাপ দিয়েছেন যে আপনার মেয়েকে অথবা ছেলেকে বলেন তারা যেন বিএনপির প্যানেলকে বা ছাত্র দলের প্যানেলকে আবিদকে ভোট দেয়। আবিদের নামও জানে না। আপনার কাছে কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে ওরা ফিডার খায়? হ্যাঁ, বাড়ির থেকে বাপ বলে দিল, মা বলে দিল, চাচা বলে দিল, বড় ভাই বলে দিল, আর সেই কথা অনুযায়ী ভোট দেবে তারা? কোথায় আছেন আপনারা? দুনিয়া আগায় যাচ্ছে, আপনারা এখনো সেই মান্দাতার আমলেই রয়ে গেছেন। আপনারা ভেবেছেন অতীতে যেভাবে রাজনীতি করেছেন ধমক দিয়ে, এখনো তো সে অভ্যাসটা আছে আপনাদের। টকশোতে গেলে একজন ছাত্র নেতা আসলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। দৌড় মিয়া, তোমার বয়স কত? আমি রাজনীতি তো করি 40 বছর, তোমার বয়স তো 30 বছরও হয়নি। সো হোয়াট? ওর বয়স 20 বছর হোক, সো হোয়াট? আপনি ধমক দেওয়ার কে? আপনি এই কথা বলার কে? আপনার রাজনীতির বয়স 40 বছর হতে পারে, কিন্তু আপনি এখনো রাজনীতিতে শিশু। আপনি রাজনীতি বোঝেনই না, আপনি এখনো রাজনীতিতে শিশু। কি রাজনীতিটা করলেন আপনারা? আবিদুল ইসলাম খান যদিও প্রতিযোগিতায় টিকে থাকতো, কিন্তু সেই টিকে থাকাটার জায়গাটাও আপনারা নষ্ট করে ফেললেন। এখন এই যে এই ঘটনাগুলো ভাইরাল হয়ে গেল না, সবার কাছে জানাজানি হয়ে গেল।
যে সমস্ত ছাত্ররা, যে সমস্ত শিক্ষার্থীরা চিন্তা করেছিল যে আবিদকে ভোট দেবে, তারাও এখন ভোট দেবে না। আর যে সমস্ত অভিভাবকের কাছে গিয়েছেন আপনারা ভোট নেওয়ার জন্য, ওই অভিভাবকের ছেলে মেয়েরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওরা তো ভোট দেবেই না, ওরা তো ভোট দেবেই না। কিন্তু যারা ভোট দিতে চেয়েছিল, এই ঘটনা জানাজানি হওয়ার পরে ওরাও ভোট দেবে না। রাজনীতি বোঝেন? রাজনীতি বোঝেন না, অথচ আমাদেরকে রাজনীতি শিখান। গণতন্ত্র বোঝেন? গণতন্ত্রের সংজ্ঞা কি জানেন? জানেন না, অথচ আমাদেরকে গণতন্ত্রের সবক দেন। সেই মানদাতার আমলের রাজনীতি এই বাংলাদেশে এখন আর চলবে না, এই জমানায় আর চলবে না। জেন জিরা আপনাদের থেকে অনেক ভালো পলিটিক্স বোঝে, পলিটিক্স অনেক ভালো বোঝে। সবচেয়ে বড় দিক হচ্ছে আমাদের এই সোনামণিরা, আমরা যতই সোনামণি বলি আসলে ওরা আমাদের থেকে বুদ্ধিমান। এখন বয়সে আমাদের ছোট, আমাদের হয় ভাতিজা ভাতিজি, তাই তো, কারোর ছেলে মেয়ে, এই তো, হ্যাঁ, তারা আমাদের ভাতিজা ভাতিজি, এই জন্য সোনামণি বলি আসলে। কিন্তু ওরা তো সোনামণি না, ওরা আমাদের মা বাপ, ওরা আমাদের মা বাপ। রাজনীতিতে ওরা আমাদের মা বাপ, ওরা আমাদের উস্তাদ। এইটা আপনারা ভুলে গেছেন। রাজনীতি ওরা আমাদের থেকে অনেক ভালো বোঝে। সবচেয়ে বড় দিক হচ্ছে ওরা সৎ, আপনারা সৎ না। ওরা সততা কি জিনিস সেটা ওরা খুব ভালো করে জানে। মিথ্যার আশ্রয় নেওয়াটা অসম্মানের, এটা আমাদের শিক্ষার্থীরা, আমাদের সোনামণিরা খুব ভালো করে বোঝে, ভালো করে জানে। আপনারা যে ছল চাতুরির আশ্রয় নিয়েছেন, এই ছল চাতুরির আশ্রয় নেওয়াটা ওরা ভালো করেই বুঝেছে। অতএব এইরকম চিটার বাটপার দলকে তারা ভোট দেবে না। তারা খুব ভালো করেই বুঝে গেছে যে এরা ডাকসু নির্বাচনে জিতে আসলে কতটা শিক্ষার্থী বান্ধব হবে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কতটা কাজ করবে, এরা খুব ভালো করেই বুঝে গেছে। কারণ আপনারা এই ছাত্রছাত্রীদের অভিভাবকের কাছে ভোট চাইতে গিয়েছেন, এই যে নোংরা কাজটা করেছেন, এই যে চিটার বাটপারি করেছেন, চিটিং বাটপারি করেছেন, এই মেসেজটা ওদের কাছে চলে গেছে যে এরা হলো চিটার বাটপারের দল। এই চিটার বাটপারকে ভোট দেওয়া যাবে না। দেখেন, জামাতের কোন নেতা গিয়েছে কোন ছাত্রের বাড়িতে, কোন ছাত্রীর বাড়িতে? যায়নি। শিবিরের কোন ছেলেকে দেখেছেন ঢাকা কলেজ থেকে এসছে, বা অন্য প্রতিষ্ঠান থেকে এসছে, অন্য বিশ্ববিদ্যালয় থেকে আসছে, জগন্নাথ থেকে আসছে, জাহাঙ্গীরনগর থেকে ঢাকায় আসছে ক্যাম্পেইন করতে দেখেছেন? দেখেন নাই। ওরা ঠিকই নিয়ম মেনে রাজনীতি করছে, কিন্তু তারপরেও অপপ্রচার থেমে নাই। তো শিবিরের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, শিবিরের বিরুদ্ধে যে মিথ্যাচার চলছে, সেটা কিন্তু আমাদের জেন জিরা খুব ভালো করে জানে, খুব ভালো করে বোঝে। কালকে 90-এর দশকের একজন ছাত্রলীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ছিলেন ভদ্রলোক। সম্ভবত 1997 সাল থেকে আর রাজনীতি করেন না। সম্ভবত 1997 সাল পর্যন্ত উনি ছাত্রলীগের রাজনীতির সাথে ছিলেন, তারপরের থেকে উনি আর রাজনীতি করেন না। সততা নেই বলেই রাজনীতি থেকে সরে এসছেন। ওনার মেয়ে, আমি যখন দেশে গিয়েছিলাম ওই সময় বোধহয় ওনার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। উনি আমাকে কালকে জানালেন, নায়েব ভাই, আমি আমার মেয়ের সাথে কিছুক্ষণ কথা বললাম, বাসায় আসার পর জিজ্ঞাসা করলাম যে তুমি তো নতুন ভোটার, তা আমি তো আর বলতে পারি না তুমি কাকে ভোট দিবা, এটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো তুমি শুধু আমাকে একটু বলো যে ডাকসু নির্বাচনে মানে রাজনীতির বাতাস আমার সাথে একটু শেয়ার করো, বাতাস কেমন, কোন দিকে যাচ্ছে। মেয়ে যেটা বলেছে যে বাবা, ছাত্র শিবির শুধু জয়লাভ করবে না, ছাত্র শিবির এত বিশাল জয়লাভ করবে, বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করবে যে তার ধারের কাছেও কেউ থাকবে না। এটা মেয়ের ভাষ্য। আমি আবারও গতকালকের মতো বলছি যে 9 তারিখে ভোট গ্রহণ শেষে ফলাফল
আসার আগ পর্যন্ত আমরা কেউই নিশ্চিত করে বলতে পারি না কোন প্যানেল বা কোন দল জয়লাভ করবে। এটা জাস্ট আমরা বিভিন্ন জরিপ, বিভিন্ন অ্যানালাইসিস, বিভিন্ন বিশ্লেষণ, বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে বলছি যে শিবির অনেক এগিয়ে। তো মেয়েটা বলছে, এখন বাপ জিজ্ঞাসা করছে যে মা, শিবিরকে তোমরা মানে তোমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিবিরকে কেন ভোট দেবে? বলছে, বাবা, শিবিরের সবচেয়ে বড় গুণ হচ্ছে শিবিরের ছেলেরা মদ খায় না, সিগারেট খায় না, শিবিরের ছেলেরা মিথ্যা কথা বলে না, শিবিরের ছেলেরা নিয়মিত নামাজ পড়ে এবং এত ভদ্র, মানুষের সাথে এত ভালো আচরণ করে, এত সুন্দর করে কথা কয়, মানে এত অমায়িক, এত ভদ্র ছেলে, মানে অন্য ছাত্র সংগঠনের ছাত্রদের সাথে তাদের তুলনায় চলে না, তারা এত ভালো। তো আর যাই হোক, এই ছেলেরা যদি ডাকসুতে নির্বাচিত হয়, তারা নারীদের ইপটিজিং করবে না। নারীদের সাথে তো মানে এই যে ছাত্রদল নারী ধর্ষণের সাথে জড়িয়ে পড়েছে গত 1 বছরে 44টা না 30টা কেস, অথচ তারা চ্যালেঞ্জ করেছে 77 থেকে আজ পর্যন্ত একটা ঘটনা দেখান যে ছাত্র শিবিরের কোনো ছেলে নারী ধর্ষণের সাথে জড়িত। তো এদের হাতে আমরা নিরাপদ, এরা বখাটে না, এরা চাঁদাবাজ না। তো এত সৎ একটা ছেলেকে আমরা কেন ভোট দেব না? এত সততার সাথে যে ছেলেটা ক্যাম্পাসে চলাফেরা করে, তাকে আমরা কেন ভোট দেব না? তো এখন এই যে আদর্শ, এই আদর্শ কি আপনি চিল্লাইয়ে মোকাবেলা করতে পারবেন? এই আদর্শ কি শুধু গুপ্ত শব্দটা ব্যবহার করে আপনি মুছে দিতে পারবেন? হ্যাঁ, 2টা স্লোগান দিয়ে আপনি এই আদর্শ মুছতে পারবেন? ওই যে আমি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা এই যে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী আসলেই মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসায় সেই মৃত্যুবার্ষিকী পালন করার জন্য প্রজ্ঞাপন জারি করত এবং বাধ্য করত তাদেরকে। আমি একটা কথাই বলতাম, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না, ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না, ভালোবাসা হৃদয় থেকে আসতে হয়, শ্রদ্ধা সম্মান হৃদয় থেকে আসতে হয়। তো ছাত্র শিবির তারা ছাত্রছাত্রীদের হৃদয় জয় করেছে, আর তাদের হৃদয় যে ছাত্র শিবির জয় করেছে, এইটা আপনি জয় করবেন চিল্লাচিল্লি করে, 2টা স্লোগান দিয়ে, গুপ্ত গুপ্ত বলে? এতই সহজ? মানুষের হৃদয় জয় করা এত সহজ নয়। মানুষের হৃদয় জয় করা অনেক কঠিন কাজ, অনেক অধ্যবসায় করতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়। ছাত্র শিবির আকাশ থেকে নাজিল হয় নাই, তিলে 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 গড়ে ওঠা একটা ছাত্র সংগঠন, সততার সাথে, যাদের বিরুদ্ধে অসততার লেশমাত্র নেই। যদিও তারা মানুষ, তাদের মধ্যেও 2-1জন ভুল ত্রুটি করবেই, কারণ মানুষ তো। কিন্তু যে সিস্টেমে তারা লালিত পালিত হয়, যে সিস্টেমে তারা গড়ে ওঠে, আপনি তাদেরকে মোকাবেলা করবেন 2টা শব্দ দিয়ে, 2টা স্লোগান দিয়ে? হ্যাঁ, এতই সহজ? এত সহজ না। এই জন্য যে মানুষ বলে না, এত গুড় আধা সের না। হ্যাঁ, এত গুড় আধা সের না। তো যাই হোক, আমরা ছাত্র শিবির বিজয় লাভ করুক, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো, আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো, আমাদের সোনামণিদের জন্য ভালো। এজন্য আমরাও চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক, গণরুম গেস্টরুমের সংস্কৃতি চিরতরে বিলুপ্ত হোক, তারা লেখাপড়ার একটা পরিবেশ পাক, তারা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুক। প্রাচ্যের অক্সফোর্ড আমরা একসময় নাম শুনতাম, কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে কোথায়? বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের তালিকাতেই নাই। এই জন্য আমরা চাই শিবির জয়লাভ করলে আবার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হবে ইনশাআল্লাহ। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাবি জানাই, হে আল্লাহ, তুমি এই শহীদি কাফেলা, এই দাঈল আল্লাহর সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে ডাকসু নির্বাচনে 9 তারিখে তাদেরকে বিজয় দান করুন। আমিন। ওয়াসসালাম। দর্শক, আপনারা দেখেছেন যে ভারত থেকে বিশেষ
ফোর্স এসেছে বাংলাদেশে নাকি যে বাংলাদেশের এই ডাকসু নির্বাচন গন্ডগোল করার জন্য। যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই নির্বাচনের দিন বড় কোনো অঘটন ঘটবে, যেটার কারণে নির্বাচন স্থগিত করতে হবে। আর মাত্র একদিন মাঝখানে রয়েছেন, কালকের দিনটা শুধু রয়েছে, এরপরে কিন্তু ডাকসু নির্বাচন। ধারণা করা হচ্ছে এর ভিতরে একটা ভয়ঙ্কর কিছু করতে পারে। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন প্রত্যেকের উচিত হবে সবসময় বাড়তি সতর্কতা অবলম্বন করা, যাতে করে কোনো রকমের চক্রান্ত এই নির্বাচন বন্ধ করতে না পারে।